আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুইটা সিএনজি চালকের গল্প বলবো। একটা সিএনজি চালক, আমি এক জায়গা থেকে আসছিলাম, সেই জায়গায় শেয়ারে আসে। তো শেয়ারে নির্দিষ্ট জায়গায় আসার আগে সেই সিএনজি চালক বলল যে আমি এর থেকেও দূরে যাব, আপনারা যদি কেউ যেতে চান যেতে পারেন, নামা দরকার নেই। তো আমি যেহেতু এর চেয়ে একটু দূরে যাব, সেহেতু আমি চিন্তা করলাম যে সে যেহেতু বলেছে, তা আমি তার আর যা বাকি যত যাত্রী ছিল সবাই নেমে গেছে নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ শেষ স্টপেজ যেখানে হওয়ার কথা ওটা আমি যাচ্ছি। তো তখন সেই সিএনজি চালক আমাকে বলতে শুরু করলো যে দেশের পরিস্থিতি নিয়ে সে কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে সে আমাকে বলল যে ভেবেছিলাম যে বিএনপিকে ভোট দিব, কিন্তু বিএনপি তো চাঁদাবাজি ছাড়া কিছুই করছে না। তারপর সে বলছে যে আহ, আসলে তো আমরা সবকিছুই দেখলাম, আসলে দাঁড়িপাল্লা ছাড়া গতি নেই। আসলে এই সিএনজি চালকের উদ্দেশ্য হচ্ছে তার ভালো মানুষই দেখিয়ে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলা। তো সে আমাকে দাঁড়িপাল্লার পক্ষে অনেক সাফাই গাইলো। আমি ওকে বললাম যে ৭১-এ যে অন্যায় করেছে সেই অন্যায়ের সাথে এখন তার অন্যায়ের আমি কোনো মানে সেই যে ভালো মানুষই দেখাচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। তাকে ৭১-এর অন্যায়ের আগে শাস্তি পেতে হবে, তারপর তাকে চিন্তা ভাবনা করব। তো সে সেই যুক্তিতে রাজি না। সে আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে আমারও দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত। তো আমি আমার নির্দিষ্ট দূরত্বে না গিয়ে আমি আরেকটু সামনে গিয়ে বললাম যে আমি এখানে নামবো। আমি নেমে চলে গেলাম। এই হচ্ছে জামাত ইসলামের সিএনজি চালক, যে নিজেকে অতি ভালো এবং ভদ্র হিসেবে প্রতিষ্ঠিত করে সে তার দলের পক্ষে ভোট চাইছে, এবং তাদের হয়তো বা এইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো এর একদিন দুই দিন পরে আমি একটা হাসপাতালে যাব, দুজন মুরব্বীকে নিয়ে যাব। তো আমি এক সিএনজি চালককে ঠিক করলাম। সিএনজি চালককে ঠিক করে বাসার নিচে দাঁড় করিয়ে বললাম যে ওনার উপর থেকে নামতে একটু সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করেন। তো ৫ মিনিটের মধ্যে যখন নামে নাই, তখন সে বলছে যে আপনি তো এই সারাদিন বসে থাকার জন্য তো আমাকে আনেন নাই, আমি আর থাকতে পারবো না। আমি বললাম যে আর ৫টা মিনিট দাঁড়ান। ও আর দাঁড়ালো না। সে বললো যে না, আমার ভাড়া আছে, আমি আমি এখান থেকে যে ভাড়া পাবো, আপনার জন্য আমি ৫ মিনিট ১০ মিনিট নষ্ট করতে পারবো না। তো সিএনজি চালকদের আসল ক্যারেক্টার হচ্ছে এটাই। আপনি যদি তাকে বলেন যে একটু ওয়েট করেন, সে ওয়েট করতে রাজি না। তার ভাড়া যদি ২০০ টাকা হয়, সে ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা চাইবে। সে আপনাকে ফ্রিতে নিয়ে যাবে না। কিন্তু এই জামাত ইসলামী তাদের লোকদেরকে এইভাবেই মানে তাদের যে কি বলা যায়, তার আসল ক্যারেক্টার থেকে বের করে এনে তাদেরকে বলছে যে নির্বাচন পর্যন্ত তোমরা তোমাদের ক্যারেক্টারটাকে ধরে রাখো, ভালো মানুষের ক্যারেক্টারকে ধরে রাখো, নির্বাচনের পরে তো সব আমাদেরই। তো আপনাদেরকে শুধু সিএনজি চালকের যে বৈশিষ্ট্য দুইটা বললাম, সেই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে জেনারেল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের বাইরে জামাত ইসলামী তার লোকদেরকে চেষ্টা করছে যে জনগণের সামনে ভালো হওয়ার জন্য বা ভালো দেখানোর জন্য, যেটা আপনার আমার জন্য ভয়ঙ্কর। কারণ সে তার উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাবে, আপনার মাধ্যমে সে যদি কিছু ভোট পেয়ে যায় এবং ভোটের ফলে সে যদি সরকার গঠন করে ফেলে, মানে তার আসল ক্যারেক্টারে সে ফেরত আসবে। কারণ মানুষের আসল ক্যারেক্টার তো আপনি বাদ দিতে পারবেন না। জামাত ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে, ভারতীয় আগ্রাসনের কথা বলে, অমুক বলে তমুক বলে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিরোধিতা করেছিল তাকে তারা শহীদ মনে করে। তাদের আসল ক্যারেক্টার তো এটাই, তারা তো তাদেরকেই প্রতিষ্ঠিত করবে। তো অতএব আপনারা জামাত ইসলামের কোনো ধোকায় বিশ্বাস করবেন না, এবং জামাত ইসলামীর ধোকায় পড়ে কোনো খারাপ ডিসিশন নেবেন না, যেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক ক্ষতিকারণ হয়ে যাবে। বর্তমানে ছাত্র ছেলে মেয়েদেরকে রাস্তায় যেভাবে অন্যায় করার জন্য উৎসাহিত করছে জামাত ইসলাম, শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে, এটুকু সত্য যে তারা ক্ষমতায় আসার পর এই ছেলেগুলোর অস্তিত্ব থাকবে না, সেগুলো রক্তাক্ত হবে। কে কোন জায়গায় গুম হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। জামাত তার গোপন মিলিশিয়া বাহিনী দিয়ে সব গুম করে ফেলবে। অতএব প্রত্যেককে বলছি যে বাংলাদেশে যাতে আইনি শাসন প্রতিষ্ঠা হয় সেই চিন্তা ভাবনা করুন। দেশে যাতে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়, এবং যে সরকারকে আমরা বিশ্বাস করতে পারি, বা যে সরকারকে আমরা দেখেছি তার অন্যায়টা আমরা দেখেছি। জামাত ইসলামীর অন্যায় ১৯৭১ সালে যে অন্যায়টা তারা করেছে, তারা তার চেয়েও বড় অন্যায় করবে। কারণ তাদের ওই ৭১ ভুলতে হবে। ২৪ নিয়ে তারা যা করছে, এর মানেটাকে আপনাকে বুঝতে হবে। তারা ৭১কে ঢেকে দিতে চায়। তারা একটা যুব সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর বাংলাদেশে যে পরিমাণে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি চলছে, এবং জামাত শিবিরের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, সেটা যখন অস্ত্র উদ্ধারে যাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, তখন তারা বুঝবে, আপনারা তখন দেখতে পারবেন। তখন হয়তো বলবে অনেকে নাটক, কিন্তু আসল সত্যটা হচ্ছে যে যেসব অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো জামাত ইসলামের কাছেই আছে। যেসব অবৈধ অস্ত্র ঢুকছে তাও জামাত ইসলামের কাছে আছে। ধন্যবাদ।